বিভিন্ন সময় যারা ক্ষমতাধর ছিলেন, এই ক্ষমতাধরদের যাকে বলা হয় লাঠিয়াল হিসেবে, ভাড় হিসেবে, ঘেটুপুত্র হিসেবে যারা ব্যবহৃত হয়েছেন। একেবারে বুড়া থেকে শুরু করে গুড়া পর্যন্ত, আজকের দিন পর্যন্ত। এই লোকগুলোকে বিএনপির পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে অনেকটা মুনাফিকি করার জন্য। তারা বিএনপির সঙ্গে ঐক্য করতে চায়, বিএনপির সঙ্গে বৈঠক করতে চায় এবং তাদেরকে যেন বিএনপি নেয়। এজন্য আবার বিএনপির যারা প্রতিপক্ষ তারা কাউন্টার বিভিন্ন রকম শোডাউন করছে। শোডাউন করে নিজেদের লোকদেরকেই বিএনপির কাছে পৌঁছে দিচ্ছে। এবং বিএনপির যে নেতারা যে সকল কথা বলছে, তারপরে তাদের যে বৈঠকগুলোতে যে সকল কথাবার্তা হচ্ছে, এমনকি শীর্ষ নেতৃত্ব যে সকল স্পর্শকাতর কথাবার্তা বলছে, মুহূর্তের মধ্যে এটা বিএনপির প্রতিপক্ষের কাছে চলে যাচ্ছে এবং সেখানে যথেষ্ট হাস্যরসের সৃষ্টি করছে। এরপরে বিদেশি যে রাষ্ট্রগুলো রয়েছে, পাকিস্তান, তারপরে সৌদি আরব, তুরস্ক, চীন, ভারত, এরা সবাই বিএনপিকে নিয়ে এখন খেলছে। তারা আওয়ামী লীগকে যেভাবে বিশ্বাস করতো না, বিএনপিকে কিন্তু তারা বিশ্বাস করছে না। বরং বিদেশি যে রাষ্ট্রগুলো আছে তারা কোনো অবস্থাতে বাংলাদেশ স্ট্যাবল হোক এটা তারা চাচ্ছে না। আর সেটা না চাওয়ার জন্যে তাদের সবচেয়ে বেশি যেটি দরকার সেটি হলো বিএনপির শক্তিমত্তা, সাংগঠনিক ক্ষমতাকে দুর্বল করে দেওয়া, এবং সেই কাজটি তারা চমৎকারভাবে করে যাচ্ছে। ফলে গত 5টি মাসে এই সংক্রান্ত বিষয়ে বিএনপির যথেষ্ট ক্ষতি হয়েছে। এরপর আমাদের আমলাতন্ত্র, মিলিটারি আমলা, সিভিল আমলা, পুলিশ বাহিনী, এমনকি বিচার বিভাগ, প্রায় সব জায়গাতেই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো বিএনপির পক্ষে যাচ্ছে না। সব জায়গাতে অসন্তোষ। যে মামলা দেখা গেল আগে 15 দিন একটা ডেট পড়তো, এখন সেই সকল মামলা 3-4 মাস পরে ডেট পড়ে যাচ্ছে। এবং এই সকল মামলাগুলোর মধ্যে যেগুলো সাধারণত অর্থ সংক্রান্ত, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত, সেখানে যে জটিলতা তৈরি হচ্ছে সেই জটিলতার ফলে পুরো ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে। আমি আগেই বলেছি যে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তারা পানি ঘোলা করেন। রাজনীতিতে পানি ঘোলার সবচেয়ে প্রধান যে বৈশিষ্ট্য সেটি হলো অর্থনীতিকে ঘোলা করে দেওয়া, অর্থনীতিকে দুর্বল করে দেওয়া, এলোমেলো করে দেওয়া। তাহলেই মানুষ তার যে ব্যাড ক্যারেক্টারিস্টিক্স সেটাকে সে বাস্তবায়ন করাতে পারে। তো এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতিকে টার্গেট করে যা কিছু করা হচ্ছে, আলটিমেটলি যেহেতু বিএনপি নির্বাচন হলে ক্ষমতায় আসবে, সে যদি ক্ষমতায় এসেও যায় তার জন্য ক্ষমতায় টিকে থাকাটা খুব কঠিন হয়ে যাবে। আর যদি এই অর্থনৈতিক সংকটটা দুর্ভিক্ষে পরিণত হয়, বিশৃঙ্খলায় পরিণত হয়, হাপিত্যেশে পরিণত হয়, মানুষ নির্বাচন তো দূরের কথা, ওদিকে যাওয়ার মতো কল্পনাও কেউ করতে পারবে না। কোনো মাসে যদি সরকারি কর্মকর্তাদের বেতন, এখনই বাংলাদেশে 2 মাস বেতন হচ্ছে না সচিবালয়ে, এবং এই পরিস্থিতিতে যেতে খুব বেশি সময় লাগবে না, তখন বিএনপির কোনো লোক যদি বলে নির্বাচন চাই, সচিবালয়ের সব লোক বের হয়ে গিয়ে বিএনপির অফিসে তালা দিয়ে আসবে সঙ্গে সঙ্গে। এখন এই যে একটা অর্থনৈতিক অব্যবস্থাপনা থেকে শুরু করে পুরো পরিবেশ এবং পরিস্থিতি বিএনপির যে প্রতিকূলে চলে যাচ্ছে, এর থেকে বের হওয়ার জন্য বিএনপি স্থানীয়ভাবে চেষ্টা করছে, সবাই চেষ্টা করছে। এখন সেই চেষ্টা বাস্তবে কতটা সফল হয় এবং বিএনপি যে ভাবমূর্তি সংকটে পড়েছে সেখান থেকে তারা কিভাবে বেরোতে পারে, অথবা যারা বিএনপির 12টা বাজানোর জন্য সর্বশক্তি নিয়োগ করছে তারা কতটুকু সফল হয়, ব্যর্থ হয়, এটাই এখন দেখার বিষয়। জেলখানাতে থেকে, দেশের বাইরে থেকে
এই আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করতেন সীমিত আকারে, খুব সীমিত আকারে। এই জুলাই আগস্ট বিপ্লবের পর এরা অনেকে জেল থেকে বের হয়ে গেছেন, অনেকে বিদেশ থেকে দেশে এসেছেন, আবার অনেকে দেশ থেকে নিরাপদে বিদেশে চলে গেছেন। এবং একেবারে ম্যাজিক্যালি মানে জাদুকরীভাবে তারা যেখানে সন্ত্রাস আছে, চাঁদাবাজ আছে, যেখানে অস্ত্রের ঝনঝনানি আছে, এই জায়গাগুলো এই সন্ত্রাসী গ্রুপ দখল করে ফেলেছে। যেমন ঢাকা শহরের যত ময়লার যে পরিবহন ব্যবসা, সিটি কর্পোরেশনগুলোর ময়লার ব্যবসা, ডিশের ব্যবসা, ইন্টারনেট ব্যবসা, ফুটপাতে চাঁদা কালেকশনের ব্যবসা, এই পুরো কাজটাই সন্ত্রাসীরা নিয়ে নিয়েছে। এবং আরও আশ্চর্য করা ব্যাপার হলো যে আগে পুলিশ ফুটপাতে বসাতো, এখন এই ব্যবসাটা পুলিশের হাত থেকে সন্ত্রাসীরা নিয়ে নিয়েছে। এবং যেখানে আগে 3টি দোকান ছিল ফুটপাতে, এখন সেখানে 3-এর পরিবর্তে 10টি দোকান বসেছে। এবং গিয়ে দেখেন যে বড় বড় মার্কেটগুলোতে রীতিমতো কান্নার রোল। এর কারণ হলো ফুটপাতের ভিড়ের কারণে মার্কেট পুরো জনশূন্য। এখন এই যে সন্ত্রাসী বাহিনী তারা যে টাকাগুলো উপার্জন করছে, এগুলো পুলিশকে দিচ্ছে বা দিচ্ছে না এটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু চাঁদাটা নিয়ন্ত্রণ করছে তারা। এবং এগুলো নিয়ে বেশ কয়েকবার মারামারি হয়েছে ঢাকাতে, ঢাকার বাইরে, এবং অনেক বড় বড় ব্যবসায়ীদের কাছে চাঁদা চাওয়া হচ্ছে এই সন্ত্রাসী সংগঠনগুলো। এখন এর দায় বিএনপির উপর আসছে, জামাতের উপর আসছে, আর সবচেয়ে বেশি আসছে সমন্বয়কের উপর আর যারা সরকার পরিচালনা করছে। এই বিশৃঙ্খলা থেকে বের হওয়ার জন্য সত্যিকার অর্থে আসলে কতটা কঠোর হওয়া দরকার। মানে এখানে আসলে ক্রস ফায়ার বা অন্য যে কোনো জিনিস আমরা অতীতে যেগুলোকে ঘৃণা করেছি সেগুলোর চাইতেও গুরুতর স্ট্রং একটা অবস্থা নিয়ে সরকারকে মাঠে না নামলে পুরো জনমত যারাই এখন ক্ষমতায় আসতে চাচ্ছেন এবং ক্ষমতায় আছেন সকলের বিরুদ্ধে চলে যাবে। এটা হলো বাস্তবতা। তো এই জন্য এই 2-3 মাস আগে আমরা যাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করতাম, তারা এখন অনেকের কাছে তাচ্ছিল্যের বস্তু এবং তাদেরকে নিয়ে অনেক সমালোচনা হয়। তো সেই অর্থে বিপ্লবের যে পরিচিত প্রায় 30-40টি মুখ, তার মধ্যে আরও যদি এই 30-40 জনের মধ্যে যদি আপনি আরও একটু উপরে উঠান, ধরুন আরও 20-25টি মুখ, এই 20-25টি মুখ এখন বলতে গেলে আমাদের কাছে তুচ্ছ তাচ্ছিল্যের বিষয় হয়ে পড়েছে। এবং তাদেরকে যারা ভালোবাসেন তারা অনেকেই তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। এখন তাদের ভবিষ্যৎ কি? তারা কি ছাত্র সংগঠন থেকে মূল রাজনৈতিক সংগঠন করার যে কথা আমরা শুনছি, তারা সেখানে সফল হবেন? তারা কি ভবিষ্যতে সরকার গঠন করতে পারবেন, বিপ্লবী সরকার? অথবা যদি নির্বাচন হয় তাহলে বিএনপি কি তাদেরকে মেনে নেবে, পুনর্বাসিত করবে? অথবা যে কথাগুলো শোনা যাচ্ছে তাদের সম্পর্কে আল্লাহ মাফ করুক,